বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বঙ্গবন্ধু অনলাইন স্টুডিও প্রতিষ্ঠাকাল 2001 সাল। দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com অনলাইন নিউজ পোর্টাল 2024 সাল হতে। সোশ্যাল মিডিয়া ইউটিউব, ফেসবুকে আমাদের সামাজিক অনুষ্ঠান 2013 সাল হতে। আজ আমাদের এখানে যেটা এই প্রোগ্রাম সিরিয়াল নম্বর 970, অর্থাৎ 970 দিন পূর্ব হতে আমাদের এই অনুষ্ঠান। দি ডেইলি নিউজ স্টার ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে নিউজ স্টারের নিউজ পোর্টাল IPTV, দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের ওয়েস বোর্ড, মিডিয়া বোর্ড বাতিল করে। অতঃপর আর কি মাননীয় উচ্চতর আদালতে এই রিট মামলার মাধ্যম দিয়ে www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টাল, যেটা দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের, এই সংবাদপত্রগুলি মাননীয় উচ্চতর আদালতের আদেশ বলে চলমান। কিন্তু ইতিমধ্যে আমার সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ এবং মিডিয়া তালিকাভুক্তি বাতিল মর্মে চিঠি দিয়েছে, যে চিঠি আমি পাই নাই। দৈনিক সবার আগে সংবাদপত্রটি মিডিয়ার জন্যে 2023 সালে আবেদিত, এখনো কোনো কার্যক্রম করা হচ্ছে না। এছাড়াও 2017 সাল হতে পাক্ষিক রাজস্ব সংবাদ নামে একটি সংবাদপত্রের নামের ছাড়পত্র মর্মে আবেদন করা চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মাননীয় এই যে ঢাকা জেলা প্রশাসন হতে আর কি চলচ্চিত্র প্রকাশনা ডিজি মহাদয় বরাবর যেটা নামের ছাড়পত্রের চিঠি দিয়েছে, ওই সময়কার পরে বিগত 10 বছরে অনেক নামের ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় যেটা পাক্ষিক এই যে রাজস্ব সংবাদ নামের সংবাদপত্রটির কোনো এই ছাড়পত্র এখনো দেওয়া হয়নি। আজ আমাদের ডেইলি ভিউজের সাথে আরও যে একাধিক অনুষ্ঠান www.dailynewsstar.com, এই যে আমাদের অনলাইন নিউজ এডিটর মাওলানা হাফেজ শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং অনলাইন পরিচালনা করছেন। আজ আমি এখানে উপস্থিত দি ডেইলি নিউজ স্টার পত্রিকার সম্পাদক, সম্মিলিত সাংবাদিক জোট যেটার চেয়ারম্যান, ডেমোক্রেটিক বাংলাদেশ নামক, যেটা একটি অরাজনৈতিক গণতন্ত্র, নির্বাচন, ভোট, ফ্যাসিজম এই ইত্যাদির ওপরে স্বৈরতন্ত্র, আমেরিকান ডেমোক্রেসি, গ্রেট ব্রিটেনের মাতৃতান্ত্রিক ডেমোক্রেসি, সৌদি আরবের এই যে খলিফাতান্ত্রিক ডেমোক্রেসি এবং বাংলাদেশের সেই বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর হতে এ পর্যন্ত যে গণতন্ত্র, তার উপরেই গবেষণা করতে যেয়ে একাধিকবার আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি। এছাড়াও অনেক দেশ ঘুরে বেড়িয়েছি গণতন্ত্রের জন্যে। পৃথিবীর কোনো দেশে কোথাও দেখি নাই আর কি রাষ্ট্র চলাকালীন রাষ্ট্রের দায়িত্ব নিয়ে মন্ত্রী হয়ে, ক্যাবিনেটে যে সচিব হয়ে, কংগ্রেসম্যান হয়ে কেউ আর কি আবার তার নিজের ব্যবসা বাণিজ্যটা, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, নিজের নিজস্ব কাজবাজ এইগুলো করতে পারেন। একমাত্রই আমাদের এই দেশেই সম্ভব, যেটা মন্ত্রী হতে গেলেও কোনো কোয়ালিটি লাগে না, বয়স লাগে না, অভিজ্ঞতা লাগে না। এইটা এখন যেমন আর কি ছাত্র জনতার সরকার 2024-এ আর কি ছাত্ররাই এখানটাতে প্রথম তো হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এরপরে স্বঘোষিত আর কি উপদেষ্টা। এমন উপদেষ্টাও এখন ছাত্র জনতার সরকার 2024-এ আছে, যিনি উপদেষ্টা কিন্তু তার কোনো মন্ত্রণালয় নাই। তো ওই রকমই আর কি আজকে যেটা দেখলাম, বাংলাদেশের এখন 64 জেলা যে জেলা প্রশাসকগণ আছেন, তারা একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী এবং সহকারী সচিব হতে
সহকারী সচিব, সিনিয়র ডিপটি সেক্রেটারি, এরপরে আর কি তারা জেলা প্রশাসনের পদে বসে গেছেন। ওই রকমভাবেই আর কি যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তারা আর কি সহকারী পরিচালক, এরপরে উপপরিচালক, পরিচালক, যার নমুনা এই চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সচিব ৩-৪ পদ ডিঙাইয়ে আর কি এখানে সচিব হয়েছেন এবং চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের এখন যিনি মহাপরিচালক এবং পিআইডির যিনি মহাপরিচালক, আমার এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের 12টি অ্যাক্রিডিটেশন কার্ড, 11 জন সাংবাদিক, আমি নিজে প্রকাশক সম্পাদক, একই চিঠিতে একই আদেশে আর কি সাংবাদিকদের সাথে আমার প্রকাশক সম্পাদক দি ডেইলি নিউজ স্টার শাহজাহান আলী গোলদার, এটাও বাদ করা হয়েছে এবং চিঠি এখানে হাতে হাতে দিয়ে যাওয়া হয়েছে। এইটা পত্র দিয়ে বাতিল করা আমার অযোগ্যতাটা কি আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর একটি সবিনয় আবেদন করেছি। 4th স্টেট অধিভুক্ত যেহেতু আমার দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে ছাড়াও আরও 5টি সংবাদপত্রের আমি প্রকাশক, তো এই জায়গাটাই একজন এই 4th স্টেটের মর্যাদায় একজন সম্পাদক বড় না সাংবাদিক বড়, এবং একই চিঠিতে 12 জন সাংবাদিক, 11 জন সাংবাদিক, একজন সম্পাদক প্রকাশক, কোনো কারণ নাই, কারণ ছাড়াই আর কি এই যে মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডগুলো বাতিল করা যায় কি যায় না, এর জন্য 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন, যেটা এই বইটি আমি একটি সাংবাদিকতা প্রকাশনা আইন বই লিখতে যাই আর কি, আমি এর ভিতরেই যেটা রাষ্ট্রপতির আইন এবং 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন ও সাংবাদিকতা, আমি 2001 সালে যখন আমেরিকাতে যাই বিভিন্ন বিড়ম্বনায় পড়ি, তারপরে দেশে এসে আমি এই বইটি 2001 সাল থেকে শুরু করি। 2008 সালে প্রথম আর কি বইটি পাবলিশড হয় এবং সেই 2008-এর বই মেলাতে এই বইয়ের মোড়ক উন্মোচন হয়। যখন আইসিটি অ্যাক্ট মন্ত্রণালয় হয় 2018, তখনই আর কি আমার এই ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018 বইটি লেখা। এই বইতে আমার আইসিটি অ্যাক্টের এই যে আইনগুলো দেওয়া আছে। এখানে এখন আমি যে কথাটি বলবো, আজকের ডেইলি ভিউজের একটি সংবাদ আর কি, এখানে এটা দৈনিক ইত্তেফাক পত্রিকায় এখানে যেটা এসছে আর কি, বিগত সময়ে কিছু গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। একজন উপদেষ্টা বলেছেন আর কি এখানটায়, এই যে নাহিদ সাহেব বলছেন, বিগত সময়ে কিছু গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। আমি এই লেখাটার মানে বুঝতে পারি নাই। গণমাধ্যম মানে তো প্রিন্ট মিডিয়া, সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া বলতে বিটিভি, সাথে যোগ হইল আর কি 1998 সাল থেকে, এই 94 সাল থেকে 21 টেলিভিশনের মাধ্যমে প্রাইভেট টেলিভিশন, 2001 হতে চ্যানেল আই, এরপরে হচ্ছে সামাজিক মাধ্যম, যেটাকে বলা হয় এটা সামাজিক মাধ্যম, ইউটিউব, ফেসবুক, এগুলো কিন্তু গণমাধ্যম হতে পারে না, হয় না। আর যেটা আমাদের অনলাইন নিউজ পোর্টাল দেওয়া হয়েছে ওটা সংবাদপত্রের মাধ্যম দিয়ে। এখন আমি জানি না সংবাদপত্র নিজেই কথা বলছে কিনা, টেলিভিশন সেটগুলো নিজেই কথা বলছে কিনা, সোশ্যাল মিডিয়ার যেগুলো ইউটিউব, ফেসবুক, এগুলোই বা কথা বলছে কিনা। এই কথাটাই যদি একজন উপদেষ্টাকে বলতে হয়, তাহলে এখানে সচিব মহোদয়, পিআইডি, প্রেস কাউন্সিল, এনাদের কাজটাই বাকি। আমি এখান থেকে কেন উপস্থাপনা করছি, ইতিমধ্যে আর কি আমার দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের যে সাংবাদিকগণ, এদের সাথে আমি সম্পাদক প্রকাশক হিসাবে আমার অ্যাক্রিডিটেশন কার্ডও বাদ করা হয়েছে। অতঃপর চিঠিটা হাতে হাতে নিয়ে অসম্মানের শেষ জায়গায় পৌঁছে দিয়েছে, যে এইটা আমাকে এসে, আমি তখন বললাম আর কি যে আপনারা এই যে সাংবাদিকদের ভিতরে যদি আমার ঢুকাইয়ে দেন,
তাহলে একজন সাংবাদিক করার জন্য এত যাচাই বাছাই করার পরে ফাইল টু ফাইল কেন? তো এখানে বাদ করায় আমার আপত্তি নাই। আমি নিজেও যদি কোনো এই যে বৈষম্যমূলক কাজ করে থাকি, রাষ্ট্রের ক্ষতি করে থাকি, হয়তো রাষ্ট্রের ক্ষতি আমি ওই সাবেক আইন মন্ত্রীকে বলেছিলাম, আপনি হয় আইন মন্ত্রী হন, না হলে আওয়ামী লীগ করেন, না হলে উকালতি করেন। আমি ওই হাসান মাহমুদ সাহেবকে বলেছিলাম, হয় আপনি বিদেশ যেয়ে আরও লেখাপড়া করেন, হয় মন্ত্রীগিরি করেন, না হলে আপনি লীগ সারটা দেন, আর তা না হলে আওয়ামী লীগগিরি করেন। আমি কিন্তু এই উবাইদুল কাদের সাহেবকে বলেছিলাম যে আপনি ছাত্রলীগের অভিভাবক নন, ছাত্রলীগকে জিম্মি করে, ছাত্রলীগকে ব্যবহার করে বারবার ভোটে না ভোটে সংসদ সদস্য হয়েছে। এখন আর আপনাকে যদি আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগগিরি করেন, ছাত্রলীগের কথা বললে ছাত্রলীগগিরি করেন। আপনি যদি এখানটায় দেশের কথা বলেন, দেশপ্রেমিক হন, বুদ্ধিজীবী হয়ে যান, বেতন কড়ি নেওয়া বন্ধ করেন। আপনার একই সাথে একাধিক কাজ করবেন না। এই যে ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতা সরকার 2024 যখন গঠিত হয়েছে, তখন আমি এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় এবং তার ওই যে উপদেষ্টা পরিষদের 80% হচ্ছে চট্টগ্রাম বিভাগের, এবং সবাই এনজিও ব্যবসাটা করে। এখানে আমি উপস্থাপনা করেছি গণতন্ত্র। আমি গবেষণা করতে যাই আমেরিকাতে, যাই বাংলাদেশে বই পড়ি। আমি রাষ্ট্রবিজ্ঞানের ওপর পোস্ট গ্রাজুয়েশন করা, গণতন্ত্র, সামরিকতন্ত্র, ফ্যাসিবাদ, এই যে সৌদি আরবের খলিফাতান্ত্রিক গণতন্ত্র, এর ওপরে আমার ক্রেডিটটা ছিল। তো এই জায়গাটাই আর কি আমি যে কথাটা এই সরকারের সময় আজও উপস্থাপন করছি, আপনারা যদি একই সাথে একাধিক কাজ করেন তাহলে কিন্তু কোনোটাই হবে না। আর ওই পরবর্তী সরকারে যারা আসার জন্য মনে করছে বিএনপি ক্ষমতায় এসেই গেছে, আমরাও ধরে নিচ্ছি যেহেতু এই দেশে আর আওয়ামী লীগ নাই, এই দেশে আর ছাত্রলীগও থাকলেও লাভটা কি, নিষিদ্ধ ঘোষিত। এই শিবির আর ছাত্রলীগের ভিতরে তফাৎ একটাই, শিবির জামাতে ইসলামী নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও জামাতের রোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আর এইটা হচ্ছে শিবিররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করে নিয়েছে। তো এই জায়গাটায় আমি একটা খবর বলছি, খবর তখনই হয় যেটা ঘটে যায়। আর আমাদের এখানে যেটা হচ্ছে, যারা বলছেন তারা খবরও না, সম্ভাবনার কথাও না, এটা শুধু 18 কোটি জনগণকে ভয় দেখানো। তো এই জায়গাটাই আমি এই যে কথাটা বলার আর কি উপস্থাপন করছি। আবারও আপনারা দয়া করে আর কি আমাদের এই 18 কোটি মানুষকেই বোকা ভাবেন। আমি একজন সিনিয়র সিটিজেন, আমার বয়সটা 65। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটা আমার ভারতীয় সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদ। আমার বাবারও সনদ এখানে। আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমিও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এই যে শব্দ দূষণে যখন ওই যুদ্ধ করতে যাই ইন্ডিয়া ঘুমাইতাম, বাংলাদেশে আমার বাড়িটা বেনাপোল হওয়ার সুবাদে রণাঙ্গনে 265 দিন যুদ্ধ করেছি। শব্দ দূষণে আমার এই বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। কোনো দানবীর যদি দান ধান করেন চিকিৎসাটা করাইতে পারি। এইটা আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ 265 দিনের। আমার সেক্টরটা ছিল 8, শেষ অংশ সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেব আমাদের বাইনো কোলারও দিয়েছিল। ওই গাছে উঠে দেখার সময় শব্দ দূষণে মোটরের গুলার শব্দে আমার এই কানটা নষ্ট হয়। গাছে বেঁধেছিলাম 2 ঘন্টায়, জল চিকিৎসায় আমি সুস্থ হই। এইটাই আমার মুক্তিযুদ্ধের সনদ। আমি কোভিড চলাকালীন 20,087 মিনিটের, যার মধ্যে মুক্তিযুদ্ধের 9 মাসের আমার কৃত বাস্তবিক যুদ্ধের বর্ণনা এখানে আছে। আমার ওই যে বাংলাদেশের যেটা মুক্তিযুদ্ধ জাদুঘর এখন আছে কিনা নাই আমি জানি না, ওখান থেকেই ওখানে আমার ছবি আছে। এছাড়াও রণাঙ্গনের যে জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল, 450 বাংকার ছিল বেনাপোল মাটির নিচে। আমরা এই ভারত থেকে রাত্রে ঘুমাইতাম, ভারতের নালার ভিতর দিয়ে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধটা করেছি। তখন আমি ক্লাস 2 এর ছাত্র হলেও আমার বাড়িটা বেনাপোল হওয়ার সুবাদে এবং এতটাই আর কি দেশপ্রেমিক ছিলাম আর কি, যেটা দেশ পাইব, এটা জয় বাংলাটা হবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসাই হবে। তো সেইটা নিয়েই যখন যুদ্ধ করতে যেয়ে মুহু মুহু মরেছি, বেঁচেছি। এখানে একটি উপস্থাপনা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বরাবর যেটা করেছি আর কি, মুক্তিযুদ্ধ বিষয়ক এই দেশীয় কোনো ভাতা কোটা
বা কোনো সুবিধাই আমার প্রয়োজন নাই, কারণ আমার সনদ কে দিবে? এটা খন্দকার মুস্তাক সরকার, জেনারেল এরশাদের সরকার, এই যে জেনারেল থেকে মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, এই শেখ হাসিনার সরকার, এরা কেউই তো মুক্তিযোদ্ধাও নন, মুক্তিযুদ্ধের সংগঠকও নন। মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো ভালো কথাটাও বলেন নাই, কোনো কার্যক্রমও করেন নাই। তো এই জন্যই এই দেশীয় ভাতা কোটা সুবিধা কিছুই আমার প্রয়োজন নাই। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর যে আবেদন করেছি আর কি 1971 সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি, আজও আবার এখানে উপস্থাপন করলাম। এই সংবাদের হেডলাইনই রেশ ধরেই আর কি আমি 1971 সালের 16ই ডিসেম্বর হতে 5 আগস্ট 2024 পর্যন্ত এই যে গণতান্ত্রিক বাংলাদেশের সাংবাদিকতা, সাংবাদিক এবং এর সংখ্যাতত্ত্ব বিষয়কই আর কি একটা লেকচার আমি এখানে দিব। এই যে ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ডে, যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসটা গেছে কয়েকদিন আগে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের ওপরেই আর কি সাংবাদিকতা, সংবাদপত্র এবং সাংবাদিকদের গণতন্ত্র, এই জায়গাটাই আমি এই স্টাডি করতে যেয়ে যেটা পেয়েছি আর কি, আমাদের এই দেশে সাংবাদিক, সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া 1971 থেকে 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত 3টি সংবাদপত্র ছিল, আর একটি সংবাদ মিডিয়া ছিল বাসস বাংলাদেশ সংবাদ সংস্থা, আর একটি টেলিভিশন চ্যানেল, আর CNN বিবিসির প্রতিনিধি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদপত্র সব বাতিল করেছিল, কি করেছে জানি না, হিস্ট্রি পড়লে যেটা পাওয়া যায়, 4th স্টেট বহির্ভূত কোনো সংবাদপত্রে এই কোনো যদি সংবাদ ছাপা হয় আর সেই সংবাদ যদি ফেক হয় আর কি, তার বিরুদ্ধে সংবাদপত্রের উপরে সাংবাদিক, সম্পাদক, প্রকাশকের উপরে ব্যবস্থাটা নেওয়া যাবে। 1971 থেকে 75 পর্যন্ত 4th স্টেট ভুক্ত এই সংবাদপত্র ছিল 3টি, সংবাদ মাধ্যম ছিল বাংলাদেশ সংবাদ সংস্থা আর বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, CNN, বিবিসি, ফরেন মিডিয়া। এইবার এখানটা থেকে 1975 থেকে এই যে 1900 এখানেই 3 আর 1 4টি 1975 থেকে 1977 পর্যন্ত এখানটাই আর কি ওই সংবাদপত্র ওইগুলোই ছিল এবং টেলিভিশন মিডিয়া বিটিভি। এখানে তখন নামকরা পত্রিকা ছিল ইত্তেফাক। 1981 থেকে 90 পর্যন্ত এখানটাই আর কি এই নিউজ পেপারের সংখ্যা দাঁড়ায় এখানে এই 50টিতে 4th স্টেট ভুক্ত। সাংবাদিকের সংখ্যা ছিল 450 জন। অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিক ছিল এই 20 জন। বিটিভি, CNN, বিবিসি। 1991 থেকে 2001 পর্যন্ত এখানটায় আর কি সংবাদপত্রের সংখ্যা ছিল 200টি। বিটিভির সাথে আরো যে এই চ্যানেল যুক্ত হইল একটি আর কি। 1998 থেকে 2001 সংবাদপত্র 200টি এবং এই এখানে তখন অ্যাক্রিডিটেড সাংবাদিকের সংখ্যা ছিল 200-র মতো। 2009 থেকে 2024 পর্যন্ত এখানে 4th স্টেট ভুক্ত সংবাদপত্রের সংখ্যা প্রথম ছিল মফস্বল এবং জাতীয় অর্থাৎ ঢাকা দিয়ে 400টির মতো। 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এর সংখ্যা এসে দাঁড়ায় এই যে 155টি এবং বিটিভি সহ প্রাইভেট টিভি চ্যানেলের সংখ্যা
এখানটাই হচ্ছে এই যে 38-1-39টি, 2009 হতে এই আগস্ট 5 পর্যন্ত আর কি, এখানটায় আর কি 5 আগস্ট 2024 পর্যন্ত এখানে অ্যাক্রিডিটেশন সংবাদপত্রের, যেটা সংবাদপত্র 231টি, টেলিভিশন চ্যানেল এখানটাই হচ্ছে 38 আর 39টি, সেই সাথে আরও বিদেশি নিউজ মিডিয়া টেলিভিশন 6টি, 45টি, এবং এখানে সোশ্যাল মিডিয়া ইউটিউব ইত্যাদি দিয়ে 400টি, নিউজ পোর্টালের যেটা সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল এখানটাই আর কি 251টি। মোট হইল সোশ্যাল মিডিয়াতে এখন ইউটিউবে প্রচারিত হচ্ছে 414টি চ্যানেল। এখানটাই আর কি আমাদের এই তৎপরবর্তীতে আর কি 1971 থেকে 75 পর্যন্ত জার্নালিস্ট, অ্যাক্রিডিটেড জার্নালিস্ট ছিল 25 জন, 75 থেকে 81 50 জন, 1982 থেকে এই 5 আগস্ট 2024 পর্যন্ত 450 জন, এইটা এখানে অ্যাক্রিডিটেড জার্নালিস্ট ছিল। তারপরে এইটা এই 5/8/2024 হতে আজ পর্যন্ত দেশে কোনো এই যে অ্যাক্রিডিটেড জার্নালিস্টই নাই। 150 জনের মতো এই যে জার্নালিস্ট, অ্যাক্রিডিটেড জার্নালিস্ট আছে, এদের নামে সবারই মামলা মোকদ্দমা এবং পালিয়ে আছে আর কি। অর্থাৎ আমাদের এখন সোশ্যাল মিডিয়া, বিটিভি, প্রাইভেট টেলিভিশন, সংবাদপত্রের সংবাদ দেখলেই দেখবেন যে এটা স্টাফ রিপোর্টার ইত্যাদি ইত্যাদি, কোনো সাংবাদিক দেশে এখন আর নাই, যে কারণে যা হবার তাই হচ্ছে আর কি। আফটার স্টুডেন্ট পিপুলস গভর্নমেন্ট 2024-এ সাংবাদিকের সংখ্যা ছিল 145 জন। এই 145 জনের ভিতরে দি ডেইলি নিউজ স্টার গ্রুপের অ্যাক্রিডিটেড সাংবাদিক ছিল 9 জন। আমি প্রকাশক সম্পাদক এবং বাকি 8 জন সাংবাদিক একই সিটিতে কোনো কারণ ছাড়াই আর কি আমার এই 9টি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে চিঠিটি হাতে হাতে আমার দপ্তরে দিয়ে গেছে। আমি একটি আবেদন করেছি আর কি, 4th স্টেটভুক্ত দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের সম্পাদক প্রকাশক হিসাবে আমার মর্যাদা কি, আদৌ কি কোনো মর্যাদা আছে না নাই, যদি তাই হয়ে থাকে সাংবাদিক এবং সম্পাদকের সাথে মর্যাদার ক্যাটাগরিটা কি, অর্থাৎ গ্রেড কি, এই জায়গাটাই আর কি আমি একটা উপস্থাপনামূলক একটি পত্রের জবাব দিয়েছি আর কি, এই যে পিআইডির প্রধান কর্মকর্তা বরাবর আর কি। তারপরে ওখান থেকে মৌখিক জানানো হয়েছে আপনি একদিন আসেন, একটি শুনানি দেন, আপনার যদি কোনো অভিযোগ না থাকে আপনার কার্ডটি ফেরত দেওয়া হবে, এবং সাংবাদিকদের সাথে সম্পাদকের কার্ড বাতিল করা এর জন্য দুঃখজনক, এটা হতেই পারে না, যতগুলো ফাইল ততগুলো পত্র হবে। এখানটাই এই যে পিআইও সাহেবের যেটা কথা ওনার প্রশাসনিক কর্মকর্তা আমাকে জানিয়েছেন, 28/11/2000 পর্যন্ত আর কি 231টি যেটা অ্যাক্রিডিটেশন সাংবাদিক, এই 145 এবং বাকিগুলো সবই এখন মামলা মোকদ্দমার আদলে। 145টি যে আমাদের সংবাদপত্র, এর অধিকাংশই এই 7, 8, 9, 10টি পত্রিকা বাদে আর কোনোটি এখন ছাপা হচ্ছে না, কারণ এর কোনো সাংবাদিকই নাই। তারপরে এই রকম যদি বলা হয়, গত সময়ে কিছু গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, তার মানে বর্তমানে আমরা যারা আর কি সাংবাদিকতা সম্পাদনা তো কেউই করছে না, এই জন্যই আর কি এই যে নাহিদ সাহেবকে পিছনে ফিরে যাইতে হয়েছে আর কি। তো এইরকম এটা কোনো খবর হয় না। এখানে ভূমিকা প্রশ্নবদ্ধ ছিল সেই পত্রিকাগুলো কি, গণমাধ্যমগুলো কি, সাংবাদিক কারা, সম্পাদক কারা, কয়জন জেলে আছে, কয়জন খুনের আসামি, কয়জন পালিয়ে আছে, কয়জন কাগজ ছাপছে না, এইগুলোর যখন এই ডিক্লারেশনটা না দিবেন, এইটা আমি একজন সম্পাদক হিসাবে এই দেশের
এই যে আইনের ওপরের যে দুইটা বই আর কি, আইসিটি অ্যাক্ট 2018, সাংবাদিকতা প্রকাশনা আইন 1973, ছাপাখানা প্রকাশনা আইন, এই দুইটি বইয়েরই অথর। এই যে ছাপাখানা প্রকাশনা আইন বইটি আমার এটা এই যখন লিখেছি সেই সময় থেকে ধরলে ছাত্র জনতা সরকারের যারা সমন্বয়ক এবং উপদেষ্টা, এদের কারোরই তখন জন্মটাই হয় নাই। তাদের থেকে যদি আজকে সাংবাদিকতা আইনের কথা শুনতে হয়, এর আগে এই পেশা থেকে হয় ছেড়ে দেওয়া বা মরে যাওয়াই উচিত ছিল আর কি। আর এটা হচ্ছে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, 2018 বইটি লেখা, পাবলিশড হয়েছে 2022 সালে। তো এখানে আজকে এই প্রোগ্রাম থেকে আমার আবারও সেই উপস্থাপনা, আমাদেরকে সম্পাদকদেরকে সাংবাদিকদেরকে যেভাবে হেনস্থা হেউ করা হচ্ছে আর কি। একটা লোক অন্যায় করতেই পারে, সে রিক্সাওয়ালা, সুইপার, সে দেশের একজন বুদ্ধিজীবী নাগরিক, প্রফেসর, ডাক্তার, সাবেক যারা রাষ্ট্র পরিচালনা করে গেছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, অপরাধ যে করবেন যখন আইনের আওতায় চলে যাবে তখন আর কি ধীরিত হওয়ার পরে যখন মামলা যে কারোর বিরুদ্ধে করাই যেতে পারে, কারণ এখানে একই ব্যক্তির ওপরে নিউ মার্কেট থানায় এই একই জন মারা গেছে, তার ওপরেই আর কি 50 জনের নামে মামলা হয়েছে। একই ব্যক্তি হচ্ছে আসামি এখানে যেমন 50 জন, বাদীও আবার এখানে 50 জন, কিন্তু এর সাথে আসামি প্রায় 10,000, যত কোনো সাক্ষী নাই, স্থান কাল পাত্র ভেদে স্পটের কখন ঘটনা ঘটছে তারও কিছু নাই। সকল রকমের এই যে খুনটা হয়েছে এরা সকলেই শহীদ। সে 5ই আগস্টের 16ই জুলাই থেকে 5ই আগস্ট, 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত, এবং আর কি ওই যে 16ই জুলাই থেকে 5ই আগস্ট, 5ই আগস্ট থেকে আজ 28 নভেম্বর 2024, যারাই মারা গেছে দেশের জন্যে, আইনের জন্যে, গণতন্ত্রের জন্যে, ধর্মীয় মূল্যবোধের জন্যে, সর্বোপরি আমাদের জন্যে, জনগণের জন্যে, এই জন্য এরা সকলেই শহীদ। ওই আমার বেনাপোলের যে আবদুল্লাহ ছেলেটা, যদি এর কোনো ক্যাটাগরি থাকে তাহলে বেনাপোলের যে আবদুল্লাহ সারোয়ার্দী কলেজের ছাত্র, 3য় বর্ষ অনার্স, এ হচ্ছেন মহাশহীদ। একে বলতে হবে এখন যেরকম এইটা বলছে যে এই যে বীর শ্রেষ্ঠ শহীদ আর কি, না, এইটা হবে মহাশহীদ। কারণ এ যে মারাটা গেছে 3 মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, চিকিৎসার অভাবে, টাকা পয়সার অভাবে, তার দরকার রোবট থেরাপি, কিন্তু আইসিইউ ঘরে, হিম ঘরে আর কি তাকে বিনা চিকিৎসায় রেখে দেওয়া হয়েছে। তার চিকিৎসা কে করবে? তার বাবা মার তো দিন আনতে আর কি এই যে চাউলটা কিনতে হয়। বহু কষ্টে ছেলেটাকে এই যে বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার্থে পড়িয়েছিল। কিন্তু আমি এখান থেকে যে উপস্থাপন করছি, এই যারা আহত তাদের পরিবারদেরকে 1.5 কোটি 50 লক্ষ টাকা, আর শহীদদেরকে আর কি 1 কোটি টাকা, আর যারা এইরকম মহাশহীদ তাদেরকে 5 কোটি টাকা করে এই যে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডার হতে তাৎক্ষণিকভাবেই টাকাটা দিয়ে দেওয়া হোক। আমি কিন্তু এটা বলেই চলেছি আর কি, সেই সকল বীর শহীদদের 1971 সাল ভাষা আন্দোলন, তারও পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা এই দেশ আনায়নে, পাক ভারত আনায়নে যুদ্ধ করেছেন, সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, এই যে ফিলিস্তিনে এখনো মেরে সাফ করে দেওয়া হচ্ছে, তিতাল 44,000-এর মতো মারা গেছে, 1 লক্ষের ওপরে আহত অবস্থায় কাতরাচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, খুন বন্ধ করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। আমার এই পরিচিতি অনুষ্ঠানটি যে সংস্থাগুলো এখানে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস,
দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলা রেকর্ড, সাপ্তাহিক 21-এ, সাংবাদিক সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট। এছাড়াও এই যে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট এনজিও সংগঠন। আমি 1987 সাল থেকে সাংবাদিকতাটা করি। আমি বেনাপোল বার্তা নামক পাক্ষিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ছিলাম 1988 সালে। 91 সাল হতে দৈনিক ঝিনাইদহের ভারপ্রাপ্ত সম্পাদক, 1996 সাল হতে 99 পর্যন্ত বাত্রা বাজার মাদারীপুরের একটি সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক। এবার 1999 সাল থেকে বাংলার 21, অতপর আর কি 2008 হতে অন্য সকল পত্রিকাগুলোর আমি প্রকাশক, সম্পাদক। এছাড়াও আর কি এই যে আমাদের অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com এবং newsstar.tv-র ইপিও, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা এবং আমার এই যে দি ডেইলি নিউজ স্টার ভবন হতেই আর কি এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, যেটা 1991 সাল হতে আর কি। এছাড়াও বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তো এই জায়গাটা থেকে এই স্পন্সর করেছেন আর কি গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি হোটেল বেনাপোল আবাসিক এবং এই যে দি ডেইলি নিউজ স্টার ভবন, যশোর নিবাস। আজকের প্রোগ্রাম ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার তাগিদ দিতেছেন, আর বড় করতে পারছি না। আবারও সেই মুক্তিযুদ্ধের 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে উপস্থাপনা, 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড শেষ হয়নি, কোভিড সতর্কতায় থাকুন। প্রতিদিন একবার করে সিটি কর্পোরেশন মশার ঔষধ স্প্রে করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।